আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বদন গল্পের 46 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তোমার তো স্যালারি পাওয়ার সময় হয়ে গেছে, কত চাও বলো? নিশাত হালকা কাত হয়ে রায়ানের পানে তাকিয়ে শুলো। প্রথম মাসের স্যালারি হিসেবে তো ফোন পেয়েছিল, তারপর বুঝে আরেকটা মাস কেটে গেছে। কখন পার হয়ে গেল এতগুলো দিন? আর স্যালারি দিয়েই বা কি করবে? সবাই তো দেয়, শ্বশুর শাশুড়ি আর স্বামী মিলে। তবুও নিজের হক ছাড়তে চাইলো না, তাই বলল যা খুশি দিয়েন। রায়ান বলল, কেন, তোমার কোনো ডিমান্ড নেই? কথাটা শুনতেই কিছু একটা ভাবলো নিশাত, ভেবে প্রশ্ন করলো, আমাকে ফোন দিয়েছিলেন কত দিয়ে? এমন প্রশ্ন শুনে ভ্রু কুচকে তাকালো রায়ান। পরক্ষণে ভ্রু স্বাভাবিক করে শান্তস্বরে বলল, 40 দিয়ে কিনেছিলাম, অনেক দামি হয়ে গিয়েছিল তাই না বলো? তার কাছে বেশি হলেও টাকাওয়ালা মানুষদের কাছে কি করে বেশি হয়? নাকি তার সাথে মজা নিচ্ছে? বুঝলো না, তো বউ মাথা নেড়ে সাই জানালো। বউকে সাই জানাতে দেখে রায়ান হালকা ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, হিসেব মতো এই মাসের স্যালারি তোমার পাওয়া উচিত নয়, কিন্তু কি করব বলো? আব্বু আমার আপন বউটাকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল, এখন টাকা না দিয়ে উপায় আছে বলো? স্বামীর ব্যঙ্গ বুঝে ভ্রুকুটি করে তাকালো স্বামীর পানে। 2 টাকা দিয়ে লোকটা খুঁটা দিচ্ছে নাকি? তাহলে লোকটাকেও বুঝিয়ে দেবে তার বউ অ্যাসিস্ট্যান্ট হলে আরো কত কিছু করতে হয়। প্রথম মাসে 40 দিয়েছে, কিন্তু এই মাসে যদি 80 না দিতে পারে তাহলে তার নামও নিশাত নয়। ভেবেই উঠে দাঁড়ালো, আলতো হেসে স্বামীর পানে এগিয়ে গেল। নিশাতকে পুনরায় সকালের মতো কাছে এগিয়ে আসতে দেখে রায়ান ভেবাচাকা খেয়ে বলে উঠল, এই মেয়ে, তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? আবার কি খোলার পায় তারা করছো? হ্যাঁ। নিশাত ওসব কথায় পাত্তা দিল না, বিরক্ত স্বরে বলল, ধুর মিয়া, সকালে একটু টাওয়াল খুলে দিয়েছি বলে কি ভাবছেন এখন আপনার প্যান্ট খুলতে আসছি? আমার বুঝি শরম নাই? বউয়ের বিরক্তি করার লজ্জিত জবাব পেয়ে রায়ন পুনরায় রসাত্মক গাঢ় স্বরে বলল, তবে তুমি চাইলে প্যান্ট খুলতেই পারো পাখি, আমি মাইন্ড করবো না। তবে মাথায় রেখো, এখানে খুললে টাইম কিন্তু কম পাবে বউ পাখি। এমন নির্লজ্জ বাক্য শুনে নিশাতের কাশি উঠে গেল। তা দেখে রায়ান মিটিমিটি হাসলো। রায়ানকে হাসতে দেখে নিশাতের লজ্জা দূরে ঠেলে রায়ানের কুলের উপর পা ঝুলিয়ে বসে পড়লো, দু হাতে গলা পেঁচিয়ে ধরলো। রায়ান তবদা খেয়ে গেল। এই মেয়ে কাল রাতেই তো তার কুলে বসতে লজ্জা পাচ্ছিল, আর এখন দেখো কত নির্বিঘ্নে নিজে থেকে বসে পড়েছে। বউয়ের কোনো মতলব আছে বুঝতে পেরে বউকে লজ্জা ভুলে কাছে আসতে দেখে ভালো লাগলো। নিজেও এক হাত পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। নিশাত রায়ানের চোখে চোখ রেখে বলল, আমার ডিমান্ডের কথা শুনবেন না হাজব্যান্ড? রায়ান বউয়ের একটা হাত গলা থেকে ছাড়িয়ে ঠোঁটের সামনে ধরে তাতে একটা আলতো চুমু খেয়ে শান্ত কণ্ঠে বলল, বলুন মিসেস, আপনার ডিমান্ড কি? নিশাত কবার চোখ পিটপিট করে তাকিয়ে মুখটা স্বামীর কাছে নিয়ে গেল। রায়ানের কানের সাথে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলে উঠল, আমার ডিমান্ড? রায়ান বলল, বলুন মিসেস, আপনার ডিমান্ড? নিশাত বলল, আপনার মিসেস আপনার সাথে শপিং এ যেতে চাই হাজব্যান্ড। বউয়ের আবদার শুনে হেসে ফেললো রায়ান, বউকে আরেকটু শক্ত করে বুকে জড়িয়ে ধরলো। নিশাত মুখ উঠিয়ে সামনে আনতে রায়ান গাঢ় হাসকি সুরে বলল, শুধু এটুকুই আপনার ডিমান্ড? আর কিছু চান না স্বামীর থেকে? আমি কিন্তু সব দিতে প্রস্তুত চড়ুই পাখি। নিশাত তড়িঘড়ি মাথা নাড়িয়ে না বুঝিয়ে বলে উঠল, আপাতত এটুকুই দিন, তাতেই হবে। রায়ান বলল, ঠিক আছে, আজকেই যাবেন? স্বামীর সম্মতি পেয়ে নিশাত কুল থেকে উঠে পড়ল, আগের বসা জায়গার দিকে অগ্রসর হয়ে বলল, আপনি যেদিন নিয়ে যাবেন। রায়ান পুনরায় নিজের দেহখানা চেয়ারে এলিয়ে দিয়ে বলল, সন্ধ্যার পর থেকে ফ্রি আছি, নিয়ে যাব। এখন একটু রেস্ট নিয়ে নিই কেমন? ভীষণ টায়ার্ড আপনার স্বামী। নিশাত মাথা নেড়ে নীরব সম্মতি জানালো। দুজনেই কিছু সময় কেবিনের মাঝে কাটিয়ে ক্লান্ত শরীরখানাকে প্রশান্তি দেওয়ার চেষ্টা চালালো। আর এদিকে আলো আধারিয়ায় ব্যস্ত সড়ক বেয়ে গাড়িখানা ছুটে এসে থামলো মস্ত বড় এক শপিং মলের সামনে। রায়ান আগে গাড়ি থেকে নেমে বেরিয়ে এলো। হেঁটে বিপরীত পাশে গিয়ে দরজাটা খুলে দিতেই নিশাত বেরিয়ে এলো। রায়ান নিশাতের একটা হাত নিজের হাতের আজলায় নিয়ে সামনে অগ্রসর হলো। নিশাত সম্মুখে তাকিয়ে দেখলো শপিং মলটা আলো ঝলমল করছে, চারিপাশে মানুষের আনাগোনা বেশ। এখানে বোধহয় সব টাকাওয়ালারাই আসে। সবার পোশাক দেখে তাই মনে হলো। স্বামীর সাথে পা মিলিয়ে চললো উপরের দিকে। এলিভেটরে চড়ে কয়েকতলা উপরে এসে থামতেই দেখলো চারিপাশে বিভিন্ন পোশাকে ভরপুর। রাতের বেলায় বাল্বের আলো পড়ায় সব কেমন ঝিকিমিকি করছে। রায়ান নিশাতকে নিয়ে লেডিস কর্নারে গিয়ে বলল, বলো কি কিনতে চাও? নিশাত এতক্ষণ আশেপাশে দেখছিল। স্বামীর প্রশ্ন শুনে তার পানে তাকিয়ে মিষ্টি এসে জবাবে বলল, আমি বাড়ির সবার জন্য শপিং করতে চাই। বইয়ের জবাব পেয়ে রায়ান ভ্রুতে ভাঁজ ফেলে বলল, বাড়ির জন্য কিনতে হবে কেন? নিজের জন্য কেনার হলে কেন? নিশাত পুনরায় আশেপাশে চোখ ঘুরিয়ে দেখতে দেখতে বলল, আমার ইচ্ছা হয়েছে তাই আমি কিনবো। আপনার টাকায় তো আর কিনছি না, নিজের টাকায় কিনবো, তাই আপনি চুপ থাকুন। রায়ান চোখ ছোট ছোট করে চাইলো। 2 টাকা ইনকাম করে তো এই মেয়ের বিশাল জোর বেড়ে গেছে মনে হচ্ছে। যদি সে টাকা না দেয় তাহলে কোথায় পাবে? জোরে একটা শ্বাস ফেলে ছোট করে উচ্চারণ করলো, ঠিক আছে, যা ইচ্ছা করো, বলে নিশাতকে নিয়ে একটা জায়গায় বসলো। নিশাত খুঁজে খুঁজে 2 শাশুড়ি, শ্বশুর, দেবর, ননদ সবার জন্য পোশাক কিনলো, এমনকি নিজের মা বাবার জন্যও কিনলো। রায়ান নিজেও কিছু ভেবে নিয়ে বউয়ের জন্য কতগুলো শাড়ি, অন্যান্য পোশাক কিনলো। বিয়ে হয়ে গেছে এতদিন হলো, অথচ সে এখনো অবধি কিছুই দেয়নি বউকে, শুধুমাত্র একটা ফোন ছাড়া। আলমারি ভরা মেয়েটার যা পোশাক আছে সব তার মা বাবার দেওয়া, এটা কি ভালো দেখায়? তাই আজ যখন বউকে নিয়ে এলো তখন সব কিনেই নিল। এখন থেকে বউয়ের সব জিনিস না হয় সেই কিনে দেবে।
কেনাকাটা শেষ হতেই কাউন্টারের দিকে আগাতে যাবে তখনই একটা শাড়ি দেখে নিশাত দাঁড়িয়ে পড়ল। নিশাত একজনকে ডেকে শাড়িটা দেখাতে বলল। এত এত কেনাকাটা করার পরে নিশাতকে পুনরায় দাঁড়াতে দেখে রায়ান বিরক্ত হলো। এমনিতেই এ দোকান থেকে ও দোকান করতে করতে এখন তার পা ব্যথা হয়ে গেছে, অথচ বউটা তার কত শক্ত, আর স্বামীর কথা একবারও ভাবছে না ভেবে বিরক্তিকর শ্বাস ফেললো। নিশাতের পাশে গিয়ে দাঁড়াতেই তারও হঠাৎ চোখ পড়লো ঝুলিয়ে রাখা একটা পোশাকের দিকে। দেখতেই চোখ থেকে বিরক্তি সরে গেল। আস্তে হেঁটে বউয়ের পিঠে ঘেসে দাঁড়ালো, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পাখি ঝুলিয়ে রাখা পোশাকটা দেখো। বলে চোখ দিয়ে ইশারা করে দেখালো। স্বামীর দেখানো ইশারা বরাবর তাকাতে নিশাতের উষ্টা খাওয়ার উপক্রম হলো। ভীষণ লজ্জা পেল মেয়েটা, একটা খোলামেলা নাইটি ঝুলিয়ে রাখা, তার স্বামী এসব নিতে চাইছে নাকি ভেবে নিজে ফিসফিস করে বলে উঠলো, খবরদার যদি ওই পোশাক কেনার কথা ভাবছেন তো আমি সত্যি সত্যি আপনার মুখ ভেঙে দিব। রায়ান আরেকটু ঝুঁকে সরে গারত্ব মিশিয়ে বলল, যা ভাঙার ভাঙো, শুধু দেখার জন্য চোখ দুটোকে ছেড়ে দিও, আমি বউকে ওই পোশাকে দেখতে চাই। নিশাতের লজ্জায় মরি মরি অবস্থা হলো। সবার সামনে কিনলে সবাই নিশ্চয়ই ভাববে সেই পরবে এসব। ইস কি ছোট পোশাক। রায়ানকে বারণ করলেও তা শুনলো না, সত্যিই পোশাকটা কিনে নিল। নিশাত লজ্জায় আর আগে নিজের দেখা শাড়িটাই কিনতে ভুলে গেল। রেগে মেগে স্বামীর পিছনে ছুটলো। রায়ান কাউন্টারে বিল পে করতে এসে যেন মাথায় বাজ পড়লো। দাম প্রায় লাখ টাকা ছুঁই ছুঁই হওয়ারই কথা। প্রথমত সব দামি পোশাক, তারপর বউ আবার গোষ্ঠী শুদ্ধ সবার জন্য ডাবল ডাবল পোশাক কিনে ফেলেছে। মেয়ে তো সারা বছরও এত টাকা স্যালারি পেত না, এজন্যই বুঝি তখন এত সুন্দর করে কাছে গিয়ে আবদার করেছিল। রায়ান থমথমে মুখে বিল পে করে দিল। রায়ানের মুখের অবস্থা দেখে নিশাত এবার মুচকি হেসে উঠল। রায়ানের ব্যাগগুলো নিয়ে গাড়ির দিকে আগাতে আগাতে বিড়বিড় করে বলে উঠল, দয়ামায়াহীন বউ একটা, এর থেকে ভালো ছিল 10,000 টাকা ধরিয়ে দিতাম, একদিনেই সব শেষ। বিড়বিড় করলেও নিশাত কাছাকাছি থাকায় সব শুনলো, তবে জবাব দিল না। রায়ান ব্যাগগুলো ভেতরে রেখে দিয়ে নিশাতের পানে তাকিয়ে বলল, নিশ্চয়ই খিদে পেয়েছে, চলো উপরে খেয়ে আসিন। এই পর্যায়ে নিশাত মজা করে বলে উঠল, খাবার খাওয়ানোর মতো টাকা অবশিষ্ট আছে? বউ কি তাকে নিয়ে মজা উড়াচ্ছে নাকি ভেবে বউয়ের একটা হাত ধরে উপরের দিকে যেতে যেতে থমথমে কণ্ঠে বলল, তোমার স্বামী এখনো এতটা গরিব হয়ে যায়নি যে বউকে একটু খাওয়াতে পারবে না? কথা কম বলে দ্রুত চলো। নিশাত চুপচাপ ভদ্রমের মতো সাথে চললো। ওই মলেরও একটা রেস্টুরেন্টে এসে বসলো বউকে নিয়ে রায়ান, মুখটা এখনো থমথমে। এসে নিজের ইচ্ছে মতো খাবার অর্ডার দিল। নিশাত স্বামীর রিয়াকশন দেখে আড়ালে হেসে নিজের মুখটাকে গম্ভীর বানিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে প্রতি মাসে 5,000 করে দিয়েন, তাতেই হবে আমার। রায়ান বউয়ের পানে এক ভ্রু উঁচিয়ে তাকালো, কণ্ঠ খাদে নামিয়ে বলে উঠল, 5 কেন, এখন থেকে 5 মাস পর্যন্ত কোনো বেতনই পাবে না তুমি। কথাটা শুনে নিশাত মুখ ভেঙচি মেরে বলল, কিপটে বস কোথাকার। রায়ান তা শুনতে পেয়ে ভাবলেশীন বলে উঠল, শোনো পাখি, তোমার শ্বশুরের অনেক টাকা থাকলেও তোমার স্বামীর এখনো অত টাকা হয়নি যে একদিন এসেই লাখ লাখ টাকা খরচ করে ফেলবে। তোমার চিন্তা না থাকলেও আমার আছে, 2 দিন পর আমার বাচ্চা আসতে চলেছে, তাদের জন্য সেভিংস করতে হবে না বলো। শেষ কথা শুনে নিশাতের চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। এখনো বাসর হলো না আর এই লোক সন্তানের জন্য সেভিংস এর কথা ভাবছে। মাথা যেন চক্কর দিল, আর একটু খারাপও লাগলো। সে বেশি করে ফেললো না তো? সে তো আর লুক করে এখানে আসেনি, বাবার কাছে তো কোনোদিন একটা দামি জিনিস চেয়ে দেখেনি, সেখানে একটু টাকার মুখ দেখতে তার দামি পড়ার শখ হয়নি, আর না তো নিজের জন্য কিছু কিনেছে। রায়ান যখন কিনলো তখন বারণও করেছিল, কিন্তু লোকটা শুনেনি। নিশাতের হঠাৎ কেমন অপরাধবোধ হলো, মাথা নিচু করে ছোট করে বলল, আমি সরি, বেশি করে ফেলেছি আজ, তাই না? বউ যে তার কথায় নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছে তা বুঝলো। নিজের পাশ থেকে উঠে গিয়ে বউয়ের পাশে গিয়ে বসে পড়লো। এক পাশ থেকে হালকা জড়িয়ে নিয়ে বলল, তোমার স্বামীর এতটাও কম নেই, বুঝেছো? যখন যা ইচ্ছা খরচ করবে, তুমি ছাড়া আর কে করবে বলো? আমি তো শুধু মজা করেছিলাম। নিশাত চোখ তুলে তাকালো, লোকটা কি তাকে সান্ত্বনা দিচ্ছে নাকি? চোখে পড়তে রায়ান চোখের ইশারায় বুঝিয়ে দিল সে মজাই করেছে। মুখে পুনরায় মজা করে উচ্চারণ করলো, তবে যাই বলো পাখি, বাচ্চাদের কথা কিন্তু ভাবা উচিত। তোমার পিছে সব খরচ করে দিলে তারা যদি আবার বাবার উপর অভিযোগ জানায় যে বউয়ের পিছনে খরচ করতে গিয়ে তাদের জন্য কিছুই রাখেনি, তখন? নিশাত জবাবে খিলখিল করে হেসে উঠলো। লোকটা মনে হয় টাকা খরচ হওয়ার কারণে আজ পাগল হয়ে গেছে। না হলে না হওয়া বাচ্চাকে নিয়ে এসব কে বলে? তার ভাবনার মাঝে একজন কর্মী এসে খাবার দিয়ে গেল। দুজন চুপচাপ দ্রুততা শেষ করে নিচে নেমে এলো। গাড়িতে চড়ে পুনরায় ছুটলো বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে বাড়িময় জন্য ছুটির খুশি খুশি আমেজ লেগে আছে। শুক্রবার বিদায় বাড়ির প্রতিটি সদস্য হলরুম জুড়ে আড্ডা দিচ্ছে। আড্ডার মূল যেন বাড়ির বড় পুত্রবধূ। কাল অনেক রাতে বাড়ি ফেরার কারণে কাউকে নিজের কিনে আনা পোশাকগুলো দেখায়নি। আজ সবাইকে একসাথে পেয়ে যার যার পোশাকটাকে ধরিয়ে দিয়েছে। তা নিয়ে খুশ গল্পে মেতে উঠেছে সবাই। আরহান সাহেব আবার আবদার করেছে সকাল সকাল বৌমার হাতের চা খাবে। শ্বশুরের ইচ্ছে পূরণ করতে নিশাত নিজের হাতে সবার জন্য চা করে এনে দিল। এমনকি রায়ানও আজ চা খেলো, তবে সেই চিরচারিত চিনি ছাড়া। কিন্তু এত খুশির মাঝেও কোথাও যেন একটা অপূর্ণতার ছড়াছড়ি। নিশাত যখন ওই অর্থের জন্য আনা পোশাকটা সবাইকে দেখালো, তখন ওই সবার মুখ ভার হয়ে উঠলো। এখানে সবাই উপস্থিত, শুধু বাড়ির মেয়েটাই উপস্থিত নেই। তার অনুপস্থিতি যেন সবার মনে একটা দাগ ফেলে গেছে। নিশাত যেন তা ভালোই বুঝলো। সবার মন ঘুরাতে বলে উঠলো, আপনাদের সবার পোশাক পছন্দ হয়েছে? নিশাতের প্রশ্ন শুনে সবাই এক টুকরো হাসলো, রায়ান ব্যতীত। আরহান সাহেব হাসি মুখে বলে উঠলেন, পছন্দ হবে না মানে? ভীষণ পছন্দ হয়েছে। কিন্নি দেখেছো আমার বৌমা নিজের টাকায় আমাদের জন্য পোশাক কিনে এনেছে, পছন্দ হয়েছে তো তোমার? শেষ কথাটা নিজের স্ত্রীর পানে তাকিয়ে বলল,
স্বামীর সাথে সাই জানালেন রিমি বেগম। পাশ থেকে সাথী বেগম মজা করে বলে উঠল, তা নিশাত, তোমার স্বামী বুঝি লাখখানেক টাকা দেয় স্যালারি? আসলে পোশাক দেখে তো মনে হচ্ছে লাখ ধরিয়ে দিয়েছ। নিশাত বুঝলো না চাচি মজা করলো নাকি ঠেস মেরে বলল, তবে যাই বলুক তার কি? ভেবে মুচকি এসে বলল, যাহা আপনার ছেলের তাহাই তো আমার, তাই না? তাহলে ছেলেরই যাই দিক না কেন, টাকা তো সব আমারই হলো, তাই না বলুন? নিশাতের জবাব পেয়ে সবাই পুনরায় হেসে উঠল। সাথী বেগম হাসলো কিনা বোঝা গেল না, তবে শান্ত কণ্ঠে বলল, তা তো ঠিকই, আর রায়ানের যা অবস্থা দেখছি দিন দিন, তাতে আমার মনে হচ্ছে কিছুদিন পর এই বাড়ি ঘর তোমার নামে করে দিবে। ঠিক বললাম না রায়ান? চাচির প্রশ্নে বিব্রত বোধ করলো রায়ান, আর চোখে তাকালো বউয়ের পানে। বউটা তার মিটিমিটি হাসতে ব্যস্ত। সে দিন দিন যে বউ পাগল হয়ে যাচ্ছে, এটা কি সবাই বুঝে ফেলছে নাকি? একটা গলা খাকারি দিয়ে গম্ভীর স্বরে প্রত্যুত্তর করলো, প্রয়োজন পড়লে দিব, তবে নিজেরটাই দিব, তোমাদেরটা নয়। রায়ানের জবাব পেয়ে পুনরায় সবাই টুকটাক কথা শুরু করলো। এর মাঝে রিমি বেগম সবার পানে একবার তাকালো। কাল রাতে স্বামীর সাথে এ বিষয়ে কথা বলেছে। মেয়েটাকে রোজ রোজ ফোন করেন তিনি, কিন্তু মেয়েটা ফোনই রিসিভ করে না। এভাবে আর কতদিন চলবে? নিশ্চয়ই মেয়েটা তাদের উপর অভিমান করে আছে। তাই স্বামীর সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছে। পুত্রবধূর কাছে খুশি হয়ে সুযোগ পেতে একটু উচ্চস্বরে বলে উঠলো, আমি আজ অর্থির শ্বশুর বাড়িতে যেতে চাই, আমার কর্তা থেকে পারমিশন নেওয়া হয়ে গেছে, তোমরা কেউ সাথে যেতে চাইলে যেতে পারো। রিমি বেগমের কথা শুনে সেখানে উপস্থিত আরমান সাহেবের মুখটা থমথমে হয়ে গেল। সাথী বেগমের চোখ দুটো ভারী দেখালো। রায়ান তখনও ভাবান্তরহীন। অর্থের বাড়িতে যাওয়ার কথা শুনতেই সবার আগে নিশাতই খুশি হয়ে উচ্চস্বরে বলল, আমি আমি যেতে চাই আম্মু। খুশি হয়ে বলতে গেলেও পরক্ষণেই খুশিতে ভাটা পড়লো। স্বামীর রাগান্বিত চাহনি দেখে আওয়াজ নিচু হয়ে এলো। তা লক্ষ্য করে আরহান সাহেব ছেলের পানে একবার তাকালো। ছেলেকে এমন কঠোর চাহনিতে বৌমার দিকে তাকিয়ে থাকতে দেখে খুকিয়ে বলল, এই ছেলে, তুমি আমার বৌমার পানে এভাবে তাকিয়ে আছো কেন? রায়ান বউয়ের থেকে চোখ সরিয়ে ভাবলেশীন ভাবে বলে উঠল, আমার বউ, সো আমার যেভাবে ইচ্ছা তাকাবো। ছেলে কি সেদিনের ঝগড়ার কথা মনে রেখেছে নাকি? আর কি নির্লজ্জ ছেলে, তার এসব কথা বড়দের সামনে বলছে। তবে তিনিও দমে থাকার মানুষ নন, তাই পুনরায় বলল, তাকাও যেভাবে ইচ্ছে, কিন্তু যেহেতু যেতে চেয়েছে সেহেতু নিষেধ যাবেই। রায়ান বলল, দুদিন আগে ঘুরে এসেছে আব্বু। আরহান বাবু বলল, তাতে কি, যেতে যখন চেয়েছে পুনরায় যাবে, সমস্যা কোথায়? রায়ান বলল, ঠিক আছে, তাকে জিজ্ঞেস করো, যদি যেতে চাই যাবে, আমি বারণ করব না। ছেলের ভাবলেশীন কথা শুনে আরহান সাহেব পুত্রবধূর পানে তাকিয়ে বলল, আমাদের সাথে যেতে চাও আম্মু? শ্বশুরের প্রশ্ন শুনে নিশাত একবার স্বামীর পানে তাকালো। লোকটা নিটল চোখে তাকিয়ে আছে, ওই চোখে যে নীরব হুমকি লেগে আছে তা ভালোই বুঝলো নিশাত। একটা ঢুক গিলে শ্বশুরের পানে তাকিয়ে নিচু স্বরে জবাব দিল, আজ আপনারা যান আব্বু, আমি আবার পরে যাব। আরহান সাহেব হতাশার শ্বাস ফেললো। ছেলেটা তার আসলেই খাটাস। বউকে কেউ এভাবে ভয় দেখায়? তিনি আর কথা বাড়ালেন না। ওনারা থামতেই পাশ থেকে আয়ান বলে উঠল, আমিও যেতে চাই বড় আম্মু, কখন যাবে জানিও। এত কথার বিপরীতে আরমান সাহেব থমথমে মুখে উঠে দাঁড়ালো, গমগমেশ্বরে নিজের মতামত জানালো, তারপর বলল, যার যেখানে যাওয়ার যাও, আমার অনেক কাজ আছে, তাই আমি কোথাও যাচ্ছি না। শেষ করে সেখান থেকে চলে গেলেন। নীরব হয়ে বসে থাকা সাথী বেগমের পানে তাকিয়ে রিমি বেগম বলে উঠলেন, তা তুই কি যাবি নাকি তোরও কোনো কাজ আছে? যায়ের প্রশ্ন শুনে তার পানে তাকিয়ে ছোট এক শব্দে প্রত্যুত্তর করলো সাথী বেগম, তারপর বলল, যাবো আপু। উত্তর পেয়ে হয়তো খুশি হলেন রিমি বেগম। পুত্রবধূকে ডেকে নিয়ে কিচেনের দিকে চলে গেলেন। প্রথমবারের মতো মেয়ের বাড়িতে যাবে, তাছাড়া মেয়েটা কতদিন তাদের ছেড়ে দূরে আছে, মেয়েটার জন্য কিছু তৈরি না করে নিয়ে গেলে হয় বুঝি। এজন্যই পুত্রবধূকে সাথে নিয়ে পুরো উদ্যমে কাজে লেগে পড়ল। আর এদিকে সাথী বেগম রুমে প্রবেশ করতেই দেখলো স্বামী তার বিছানার একপাশে ফোন হাতে নিয়ে বসে আছেন। সাথী বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন, এগিয়ে গেলেন আলমারির দিকে, সেখান থেকে কিছু বের করে বিছানায় রাখলেন। সেগুলো গুছিয়ে রাখতে রাখতে হঠাৎ বলল, কোনো কাজ তো নেই, মেয়েটাকে একবার দেখতে গেলেই পারতেন। আরহান সাহেব বলল, নিজের যেতে ইচ্ছা হচ্ছে যাও, আমার পিছু লাগতে আসবে না। প্রত্যুত্তরে স্বামীর গমগমে গলার স্বর শুনে সাথী বেগমের রাগত সুরে বললেন, হ্যাঁ, মেয়েটা তো আমার একারই, তাই আমাকে তো যেতেই হবে। তোমার কি আর কোনো চিন্তা আছে যে মেয়েটা এতদিনে ফোন ধরছে না কেন? কেমন আছে মেয়েটা? স্ত্রীর রাগান্বিত স্বর শুনে হাতের ফোনটা রেখে দিয়ে স্ত্রীর পানে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কি বলতে চাও? ও আমার মেয়ে না? আমার জন্য ওর চিন্তা হয় না? আর ওখানে গিয়ে কি দেখবো? মেয়েটা আমার কষ্টে ডুবে আছে। এসব দেখার তোমার ইচ্ছা হলে যাও। সাথী বেগম বলল, বিয়ে তো হয়ে গেছে, এখন ভালো থাকুক আর কষ্টে থাকুক, কিছু করার আছে? বিয়ে তো ভেঙে দিতে পারি না। পারবা মেয়েকে নিয়ে আসতে? তাহলে কেন এত জেদ দেখাচ্ছ? স্ত্রী হয়তো সঠিক কথা বলেছেন, কিন্তু আরমান সাহেব মানলেন না। থমথমে কণ্ঠে বললেন, বিয়ে ভেঙে দিতে হবে না, যেদিন সমস্যার সম্মুখীন হবে, বাস্তবতা বুঝবে, তোমার মেয়ে ঠিক সেদিন এমনিতেই ওই ছেলেকে ছেড়ে চলে আসবে। স্বামীর কথা ঠিক পছন্দ হলো না। ছেলেটা গরিব বলে হয়তো তিনিও পছন্দ করেন না, তাই বলে মেয়ে ডিভোর্স ডিরেক্ট পাক, এটা তিনি কখনোই চান না। তিনি ভরাট ছড়ে বললেন, তো কি চাও? মেয়েটা একদিন ছেলেটাকে ছেড়ে দিয়ে ডিভোর্সি টেক লাগিয়ে ঘুরে বেড়াক? আরমান সাহেব বলল, ডিভোর্সি হলে হবে আমার মেয়ে, ওখানে থেকে কষ্ট পাওয়ার চেয়ে এটা ভালো, তখন আমি ওকে আরো ভালো জায়গায় বিয়ে দিব। ভারী কিশোরে এমন উত্তর শুনে সাথী বেগম রেগে উচ্চস্বরে বলে উঠলেন, মেয়েটা আমার ঠিক কাজই করেছে, ওখানে চলে গিয়ে হয়তো তোমার মতো কাউকে কপালে জুটলে মেয়েটার আর সুখের মুখ দেখা লাগতো না। আরমান সাহেব রেগে উঠে দাঁড়ালেন, নিজেও উচ্চস্বরে বললেন,
আচ্ছা, তোমার মনে হয় আমার সাথে থাকতে ভীষণ কষ্ট হয়? তা থাকো কেন, যাও না, এখনই চলে যাও। সাথী বেগম বললেন, হ্যাঁ, তুমি তো এটাই চাও যে আমি চলে যাই আর তুমি নিজের মতো চলতে পারো, পরনারীদের সাথে মেতে থাকতে পারো। আরমান সাহেব বলল, অসভ্য মহিলা, জীবনটা একেবারে শেষ করে দিল। বউয়ের কথার পিঠে উপরোক্ত কথা বলে গম গম করতে করতে চলে গেলেন রুম থেকে বেরিয়ে। হয়তো ছুটির দিনে এভাবে ঝগড়া করে কাটিয়ে দেওয়ার মুড নেই উনার। আরমান সাহেব যেতে সাথী বেগম বসে পড়লেন বিছানায়, চোখ দুটো ভরে উঠল। যতই হোক তিনি তো মা, ভুল করলেও মেয়ের জন্য খারাপ লাগে। চিন্তা হয়, রোজ কল করে কিন্তু মেয়েটা ফোনে রিসিভ করে না। এটার জন্য আজকাল তার বুকটা পুড়ে। এমন তো নয় যে তিনি মেয়েকে ভালোবাসেন না, তবে মেয়ের এমন সম্পর্ক মেনে নেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু মেয়ে এখন দূরে থাকায় সব ভুলতে বসেছে। তাই নিজেও কতবার স্বামীকে বলেছে মেয়েটাকে দেখে আসুক বা গিয়ে নিয়ে আসুক, কিন্তু আরমান সাহেব তা মানতে নারাজ। এ নিয়েও তাদের মাঝে রোজ রোজ ঝগড়া চলে। তাদের সংসারটা আর 5টা সংসারের মতোই, সব ঠিক থেকেও যেন কোনো কিছুই ঠিক নেই। তাদের বিয়ে হয়েছিল ভালোবেসে, দুই পরিবার সচ্ছল ছিল, তাই কোনো পরিবার থেকেই বাধা আসেনি। তবে বিয়ের পর সাথী বেগম জানতে পারেন তার স্বামীর অন্য নারীদের প্রতি দুর্বলতা আছে। তাই স্বামী এখনো ভালো হলেও সন্দেহটা কমাতে পারে না। তাছাড়া স্বামী ওনাকে খুব একটা সময় দেন না, দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিংটা খুব কম, কেউ কাউকে বুঝতে পারে না। আরমান সাহেব এসব কথা রোজ রোজ শুনতে গিয়ে বিরক্ত হয়ে গেছেন। শুধু স্ত্রীর দোষটাই খুঁজে পান, কখনো স্ত্রীকে বোঝার চেষ্টা করেন না। ছেলে মেয়েদের ভালোবাসে ঠিকই, কিন্তু কখনো তাদের ঠিকমতো সময় দিয়ে দেখে না। বাড়ির দুই ভাই যেন ঠিক দুই মেরুর, এজন্যই সাথী বেগমের বেশি খারাপ লাগে। তার বড় জায়ের মতো তার ভাগ্যটা কেন হয়নি। এ নিয়ে হাজার অভিযোগ, কিন্তু নিজেও কখনো স্বামীকে বুঝিয়ে বলার চেষ্টা করেনি বা নিজের স্বামীকে বুঝেননি। এভাবেই চলছে ওনাদের সংসার। তবে একটা জিনিস, কখনোই ঝগড়া বাড়ির কারোর সামনে বা ছেলে মেয়েদের সামনে করেন না। তবুও ছেলে মেয়েরা যেন সবকিছু জেনে বসে আছে ভেবে আবারও এক ফোঁটা অশ্রু গড়ালো কপাল বেয়ে। হাতের পিঠে চোখ মুছে উঠে ফ্রেশ হতে চলে গেল। মেয়ের বাড়ি যাওয়ার জন্য রেডি হতে হবে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।